উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সন্ধিক্ষণ। লিখেছেন সায়দামন। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 34। এক্সকিউজ মি, কে বলছেন? ওপাশ থেকে চঞ্চল কণ্ঠ ভেসে এলো। আরে বেয়াই, আমি। তাহসান পুরো কুচকে কিছুক্ষণ চুপ থেকে বলল, তনিমা? হ্যাঁ হ্যাঁ, যাক, নামটা এখনো বলেননি। মুহূর্তেই তাহসানের গলা করা হয়ে গেল। বেয়াদব মেয়ে, এত রাতে একজন টিচারকে কিভাবে ফোন করে? ম্যানার্স বলে কিছু জানো? তনিমা যেন কথাটাই কানে তুলল না, উল্টো বলল, আরে এত ফর্মালিটির কি আছে? দুদিন পর তো আমরা একাই সংসার করব, তাই ভাবলাম এখন থেকে কানেকশনটা ভালো করে রাখি। কফিতে চুমুক দিতে গিয়ে বিষম খেল তাহসান। কাস্তে কাস্তে জিজ্ঞেস করলো, কি বললে? সংসার করব মানে? তনিমা যেন নিজের কথা গুলিয়ে ফেলল। কি বলতে গিয়ে কি বলেছে তা বুঝতেই থতমত খেল। তাড়াহুড়ো করে কথা শুধরাতে বলল, আরে না, মানে আমার বোন আপনার ভাইয়ের। না থুকু, আপনার ভাই আমার বোনের। আরে ধুর, উফ। ওপাশে এক নাগারে করা বিড়বিড় শুনে তাতে দাঁত চেপে তাহসানে শুধরে দিল, আমার বোন তোমার ভাইয়ের? ও হ্যাঁ, এই তো, এটাই বলতে চাচ্ছিলাম। আপনার বোন আর আমার ভাইয়ের সংসার হবে, তাই আমরা তো বেয়াই ভাবলাম সম্পর্কটা একটু মজবুত করে রাখি। বলেই বোকা হাসল সে। তাহসান বিপরীতে গম্ভীর কণ্ঠে বলল, সংসার করবে ওরা, আমাদের কানেকশন মজবুত করাই লজিকটা ঠিক বুঝলাম না। তনিমা এবার পুরোপুরি ফেসে গেল যেন। মোবাইলটা কান থেকে নামিয়ে সামনে থাকা আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দূর, কিসব উল্টাপাল্টা বকছিস? নিজেকে তুই একটা বকা দিয়ে আবারও কানে ফোন তুলল। হেসে বলল, হে হে, মানে আমরা যদি আগে থেকে ভাব জমিয়ে রাখি তাহলে বিয়ের গেটে একটু কাটসিট করতে পারবো, এই আর কি। তাহসান গম্ভীর কণ্ঠটা নরম হলো এবার। একটু সময় নিয়ে বলল, ও, তার মানে তোমার কিপটে ভাই আগে থেকে টাকা বাঁচানোর মিশনে নেমে পড়েছে? হেম কথায় তনিমা হতভম্ব হয়ে গেল। কি বললেন? যা সত্যি তাই বললাম। বিয়ের গেটে যেন কম টাকা দিতে হয়, তাই পাত্রীপক্ষের সঙ্গে আগে থেকে খাতির জমিয়ে এসেছে। সেটাও একটা বাচ্চাও বুঝবে। এবার তনিমা ফুঁসে উঠেছে। কথাটা একদম তার গায়ে এসে লেগেছে। প্রতিবাদ করে বলল, একদমই না, আমরা মোটেও কিপটা নই। তনিমার ফুঁসতে থাকা ভারী গলাটা শুনে তাহসানের মুখটা চাপা হাসি ফুটে উঠল। যদিও এই হাসি শব্দ ওপাশে পৌঁছালো না। ভালোই লাগছে মেয়েটার রাগ অনুভব করাতে। কফিতে আরেক চুমুক দিয়ে আরাম করে চেয়ারে হেলান দিল সে। তাকে আরেকটু নড়তেই বলল, আচ্ছা, সময় হলে দেখা যাবে কে কিপটে আর কে কিপটে না। তনিমা দৃঢ় গলায় বলল, দেখিয়ে দেব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাহসান কথা বাড়ালো না আর, মৃদু হেসে বলল, ওকে ফাইন। এই বলে তাহসান ফোন কেটে দিল। মুখের উপরে কল কেটে দেওয়ায় তনিমা মেজাজ মুহূর্তে সপ্তমে উঠল। মোবাইলের স্ক্রিনে কয়েক সেকেন্ড রাগে চোখে তাকিয়ে রইল সে। উফ, কি রুড মানুষ। বিরক্তিতে বিড়বিড় করতে করতে চেয়ারে হেলান দিয়ে বসলো। বসা থেকে একটু দূরে ছোট্ট একটা ক্যাফেতে একাই বসে পিৎজা খাচ্ছিল সে। শান্ত পরিবেশে খাওয়া দাওয়া করবে ভেবেছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ আগে একটা কাপল এসে ঠিক পাশের টেবিলেই বসেছে। তাদের ফিসফিস হাসাহাসি আর আধিক্যতা দেখে তনিবার বিরক্তি ক্রমেই বাড়ছিল। বিরক্তি কাটাতেই তাহসানকে ফোনে করেছিল। নাম্বার ম্যানেজ করার পর আর কল করা হয়নি। আবার নাম্বারটা ডায়াল করলো। এবার একবার রিং হতেই ফোন রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো বিরক্তি কণ্ঠ। আবার কি? তনিমাও কম চায় না। উঁচু স্বরে বলল, আপনি আমার মুখের উপরে কল কেটে দিলেন কেন? তোমার কি আর কিছু বলার ছিল? হ্যাঁ মানে না। তাহলে রাখি, কাজ আছে। আরে শুনুন না প্লিজ। তাহসান থামলো, আস্তে করে বলল, কি? ভাবছিলাম তাহিয়া আর মেহেরিনের সঙ্গে একটু কথা বলবো। তাহলে ফুপুর ফোনে কল দাও, ওদের পেয়ে যাবে। আপনার ফোন থেকে কথা বললে সমস্যা কি? সমস্যা আমি এখন বাসায়, আমার বাসায়, ওদের বাসায় না। তনিমা অবাক হয়ে বলল, আপনার বাসায়? হ্যাঁ। কোথায়? মিরপুর। তনিমা গলায় মুহূর্তে উচ্ছ্বাস নেমে এলো। আরে, আমার বাসাও তো মিরপুরেই। ভালো। তাহসানের সংক্ষিপ্ত উত্তর শুনে তনিমা ঠোঁট বাঁকালো। আবারও প্রশ্ন করল, আপনি ফ্যামিলির সঙ্গে থাকেন? না, একাই। মেসে না ফ্ল্যাটে? সঙ্গে আর কেউ থাকে না? না। রান্না কি করে? বুয়া। ও। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। ও ভাষে তনিমা বোধহয় নতুন প্রশ্ন খুঁজছে। তাহসান দীর্ঘশ্বাস ফেলে পড়ল, ইন্টারভিউ বাকি আছে? তনিমা ইতস্তত করে বলল, না। তাহলে রাখছি। ফোন কাটতে যাবে ঠিক তখনই ওপাশ থেকে তনিমার চড়া গলা ভেসে এলো, এক্সকিউজ মি, এই টেবিলটা আমার, আপনারা অন্য টেবিলে গিয়ে বসুন। তবে মাত্র আসা ছেলেগুলো অন্য টেবিলে না গিয়ে সোজা তনিমার টেবিলেই বসলো। একজন চেয়ারে হেলান দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এত বড় টেবিল একা দখল করে বসে আছো কেন? আমরা না হয় একটু কোঅপারেট করেই বসলাম। হ্যাঁ, তুমিও সঙ্গ পেলে, আমরাও মজা পেলাম। কথা শেষ হতে তিনজনে নিজেদের মধ্যে হু হু করে হেসে উঠল। তনিমা কোনো উত্তর দিল না, কেবল কড়া চোখে তাদের দিকে তাকিয়ে রইল। পরিস্থিতি অস্বস্তিকর বুঝে সে হাত তোলা ক্যাফে স্টাফকে ডাকল।
তাৎক্ষণিকই দুজন স্টাফ দ্রুত এগিয়ে এলো। স্যার, এটা ম্যামের টেবিল, আপনারা দয়া করে ওদিকে খালি টেবিলে বসবেন। তাদের কথায় ছেলেটা নির্বিকার ভঙ্গিতে চেয়ারে হেলান দিল। দাপটের সঙ্গে বলল, আমরা এখানেই বসবো, সমস্যা কি? দুজন স্টাফ একে অপরের মুখের দিকে তাকালো। বিষয়টা নিয়ে তর্ক বাড়াতে তারাও ইতস্তত করছে, কারণ ছেলেগুলো সুবিধার নয়। তাদের অস্বস্তি বুঝতে পেরে তনিমা দীর্ঘশ্বাস ফেলল। অকারণে কর্মচারীদের বিপদে ফেলেছে, তাই না? তাই পিজার প্লেট আর কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে নিজেই উঠে অন্য খালি টেবিলে গিয়ে বসলো। এদিকে ফোনের ওপাশ থেকে তাওসান বার কয়েক ডেকেই ডাকলছে তাকে। হ্যালো হ্যালো তনিমা, শুনতে পাচ্ছ? কিন্তু কোনো উত্তর না পেয়ে চিন্তা স্পষ্ট হলো। চেয়ারে বসে তনিমা নিজে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো কল এখনও কাটেনি। তাড়াতাড়ি ফোনটা কানে তুলে বলল, স্যার, আপনি এখনও লাইনেই আছেন? আমি তো ভেবেছিলাম কল কেটে দিয়েছেন। তাহসান তার জবাব না দিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তুমি এখন কোথায়? তনিমা খানিকটা অবাক হলো। এমন উদ্বিগ্ন করছে তাহসানের আগে কখনো শোনেনি। আস্তে করে উত্তর দিল, আমি তো একটা ক্যাফেতে। কেন স্যার? সঙ্গে কি আছে? কেউ না, আমি একাই। তাহসানের গলা মুহূর্তে কঠিন হয়ে গেল। হোয়াট? আর ইউ ম্যাড? এখন রাত কয়টা বাজে জানো? এত রাতে একা ক্যাফেতে কি করছো? আর তোমার পরিবারই বা কেমন তোমাকে এভাবে একা ছেড়ে দিল? তনিমা তাড়াতাড়ি ব্যাখ্যা দিল, না না, ভুল বলছেন। আসলে আব্বু আম্মা একটা বিজনেস পার্টিতে গিয়েছে, আর ভাইয়াও বিজনেস ট্রিপে গিয়েছে, 2 দিন হলো তারা বাসায় নেই। তাই তোমাকে একা রেখে গিয়েছে? না না, ব্যাপারটা তেমন না। আমাকে সঙ্গে নিতে চেয়েছিল আব্বু, কিন্তু বড়দের বাড়িতে আমার অস্বস্তি লাগে, তাই যায়নি। তাই বলে একা একটা মেয়েকে রেখে যাবে? তার চিন্তিত গলা শুনে তরিমা মৃদু হেসে বলল, চিন্তা করবেন না, বাসায় খালামণিকে রেখে গিয়েছে, আর নিরাপত্তার জন্য তো বাড়ি ভর্তি গার্ড আছেই। খবরটার আগে তাহসান ধমকে দিয়ে উঠল, বেয়াদব, তো একা বের হলে কিভাবে? তনিমা ধমক খেয়ে ঠোঁট উল্টে ফেলল। মিনমিন করে বলল, বাসায় একদম ভালো লাগছিল না, তাই খালামণির চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছি। চোখ বুজে গম্ভীর শ্বাস নিল তাহসান। মেয়েটা প্রতিবার তার ধৈর্য পরীক্ষা নেয় যেন। শক্ত কণ্ঠে বলল, তুমি এখন বাসায় ফিরে যাও, এক্ষুনি। এখন? হ্যাঁ, এক্ষুনি। তনিমা অসহায় মুখ করে প্লেটের দিকে তাকালো, কিন্তু পিৎজার 2টো স্লাইস এখনো বাকি। তাহসানের গলা আরও কড়া হয়ে উঠল। আমি কি বললাম? তনিমা দ্রুত মাথা নাড়ল। যদিও সে দেখতে পাচ্ছে না, তাড়াহুড়ো করে বলল, আচ্ছা আচ্ছা, যাচ্ছি, এখনই যাচ্ছি। কথা শেষ করে হাত তুলে ওয়েটারকে ইশারা করলো, এক্সকিউজ মি, বিলটা। তার কথা শেষ হওয়ার আগেই পাশের টেবিল থেকে একটা ছেলে উচ্চস্বরে বলে উঠল, মামা, ওই টেবিলের বিলটা আমার নামে করেন, আমি পে করব। কথাটা বলতেই তার সঙ্গীরা শীষ বাঁচিয়ে হো হো করে হেসে উঠল। টিটকারি আরম্ভ করেছে রীতিমতো এক একজন। তনিমা বিরক্তি চোখে তাদের দিকে তাকালো। মুখ খুলে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে তাহসানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ওরা কি বলল? তনিমা একটু থেমে ধামাচাপা দিয়ে বলল, কিছু না স্যার, আমি এক্ষুনি যাচ্ছি বাসায়। তার মিথ্যা কথা শুনে তাতে দাঁত চেপে বলল, তুমি যেখানে আছো, বসে আছো, সেখানেই থাকবে, এক পাও নড়বে না। তনিমা এবার অবাক হলো। লোকটা একবার যেতে বলছে তো আরেকবার বসতে। বিস্ময়ে প্রশ্ন করে, কি? প্রত্যুত্তরে তাহসান তাড়া দিয়ে বলল, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখনই তোমার লাইভ লোকেশন পাঠাও। কিন্তু নো আর্গুমেন্ট, সেন্ড ইট নাও। কথা শেষ করে কল কেটে দিল তাহসান। ফোনটা পকেটে ঢুকে তাড়াহুড়ো করে কালো শার্টটা গায়ে চাপলো। টেবিল থেকে বাইকের চাবিটা তুলে নিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। কয়েক মিনিটের মধ্যেই পার্কিংয়ে পৌঁছে বাইকটা বের করলো। ঠিক তখনই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন ভেসে উঠল, তনিমা শেয়ার এ লাইভ লোকেশন। লোকেশনটা একেবারে চোখ বুলিয়ে নিয়ে মোবাইলটা বাইকের হ্যান্ডেলে ফোনের মাউন্টেন্টে সেট করলো। পরের মুহূর্তে ইঞ্জিনে গর্জে উঠল। রাস্তায় হেডলাইটের আলোয় চিরে দ্রুতগতিতে বাইক চলল ছুটে। ওদিকে ক্যাফেতে বসে তনিমা বিড়বিড় করছে, ভাবছে তাহসানের হঠাৎ কি হলো, সে কি আসছে এখানে? নানান কথা ভাবতেই মাঝেই সে আরেকটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল। খেতে খেতে না হয় ওয়েট করবে। রাফি আইসক্রিম খেতে খেতে বেশ ফুরফুরে মন নিয়ে বাসার পথে হাঁটছিল। আর মাত্র 2 দিন পর কলেজ খুলবে, ভাবতেই মুখে হাসি ফুটে উঠল। অনেকদিন পর আবার বন্ডের দলগুলো একসাথে হবে, আড্ডা খুনচুতি, একে অপরকে জ্বালানো, আর সব আবারও শুরু হবে। এসব ভাবতে ভাবতেই এক গলি পেরিয়ে আরেক গলিতে ঢুকলো সে। হঠাৎই সামনে অস্বাভাবিক একটা দৃশ্য চোখে পড়ল। একটা মেয়েকে ঘিরে দাঁড়িয়ে আছে 5-4 জন ছেলে। নির্জন রাস্তায় মেয়েটা স্পষ্টই অস্বস্তিতে পড়েছে। মাথায় পরিপাটি করে ওড়না টানা, কাঁধে একটা ব্যাগ। দেখে মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে, টিউশনি পড়িয়ে কিংবা পড়ে বাসায় ফিরে। মেয়েটা বারবার বলছে, পথটা ছেড়ে দিন প্লিজ। কিন্তু ছেলেগুলো পথ ছাড়া বদলে আরও কাছে এগিয়ে এসে তাকে ঘিরে ধরেছে। তা দেখে রাফি মুখের হাসি মিলিয়ে গেল। পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে তার। এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না তার। চরম রাগে তার হাতের আইসক্রিমটা এতক্ষণ ধরে ডং করে খেলেও
এবার ভাপ নিয়ে পুরোটা এক কামড়ে মুখে পুরে ফেলল। কিন্তু পর মুহূর্তেই যেন তার ভাব ফুস হয়ে গেল। বুক ফুলিয়ে নাকচিও ভঙ্গিতে দাঁড়াতে গিয়েও মুখটা কুঁচকে গেল। বরফ শীতল আইসক্রিমটা দাঁতে লাগতেই শিশির একটা অনুভব ছাড়িয়ে পড়েছে। প্রায় লাফিয়ে উঠে ও শব্দ করে উঠল। হাত দিয়ে দুগাল চেপে ধরে কোনো রকমে দাঁতে দাঁত চেপে আইসক্রিমটা গিলে ফেলল। তারপর দুই একবার গলা খাকারি দিয়ে আবার বুক ফুলিয়ে নিল, যেন মাত্র কিছুই হয়নি। এবার দাপটের সঙ্গে ছেলেগুলোর দিকে এগিয়ে গিয়ে মোটা গলায় শাসিয়ে উঠল, এই এখানে কি হচ্ছে? সঙ্গে সঙ্গে সকলের দৃষ্টি তার দিকে ফিরে তাকালো। রাফিকে দেখা মাত্র মেয়েটার চোখে যেন আশার আলো জ্বলে উঠল। আকর্ষণে বলে উঠল, ভাইয়া দেখুন না, ওরা আমার পথ আটকিয়েছে। কথাটা শোনাই রাফি যেন চরম রেগে গেল। নাকের পাটা ফুলিয়ে গম্ভীর গলায় বলল, কি এত বড় সাহস? তারপর মেয়েটার দিকে তাকিয়ে দ্রুতস্বরে বলল, আমি এক্ষুনি বাসায় চলে যান, আমি এদের সামলাচ্ছি। রাফির কথা শুনে চারজনে রাখি পুষতে পুষতে তার দিকে এগিয়ে এলো। এই কে রে তুই? ওকে যেতে বলার। রাফি নাকের পাটা ফুলিয়ে নির্বিকার গলায় বলল, তুই আমাকে চিনিস না? একজন ভ্রকুচকে বলল, না কে তুই? রাফি ধীরে ধীরে মাথা নাড়ল। ভুল করলে আমাকে না চিনে, চিনলে এতক্ষণ সম্মান করে কথা বলতি। কথাটা শুনে ছেলেগুলো আরও খেপে গেল। এই বেশি ডায়লগ মারিস না, কে তুই সেটা বল। তাদের একজন গায়ে হাত তুলতে এগিয়ে আসছিল। ঠিক তখনই রাফি এক হাতে সামনে বাড়িয়ে থামার ইশারা করলো, দাঁড়া আগে। চারজনে কপাল কুচকে থেমে গেল। রাফি শান্ত গলায় বলল, আগে মেয়েটাকে যেতে দে। শুধু শুধু একটা মেয়ের সামনে চারজন মিলে একজনের কাছে মার খেয়ে প্রেস্টিজ নষ্ট করবি নাকি? কথাটা শুনে চারজনে একে অপরের মুখ চাওয়াচাই করলো। রাফির আত্মবিশ্বাস থেকে তাদের মনেও মুহূর্তের জন্য সন্দেহ ঢুকে গেল। ছেলেটার ভাবসাব এমন, যেন সত্যি বড়সড় কেউ, তাদের যেন চুটকিতে উড়িয়ে দেবে। বেশ ভাব নিয়ে শেষ পর্যন্ত একজন বিরক্তি মুখে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই তুমি যাও। মেয়েটি আর এক সেকেন্ডও দেরি করলো না, প্রায় দৌড়ে রাস্তা পার হতে লাগলো। যাওয়ার আগে একবার ঘুরে কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। রাফি গম্ভীর মুখেই মাথা নাড়ল, যেন এসব তার কাছে নিত্যদিনের ঘটনা। মেয়েটা চোখের আড়াল হতেই চারজন আবার তাকে ঘিরে ধরল। রাফি এবারে বুক ফুলিয়ে দু হাতে কোমরে রেখে দাঁড়িয়ে রইল। তাদের দিকে তাকিয়ে অবকার হাসি হেসে বলল, লজ্জা করে না? চারজন মিলে একজনের উপরে ঝাঁপিয়ে পড়বি, এই নাকি তোদের সাহস? সঙ্গে সঙ্গে চারজনই থেমে গেল। একজন ঠোঁট পাকিয়ে বলল, এই তুই তো অনেকক্ষণ আমাদের চ্যালেঞ্জ ছুঁড়েছিলি, এখন কি ভয় পেয়ে গেলি নাকি? রাফি শব্দ করে হেসে বলল, আপে তোদের ভয় পাবো আমি? তোদের মতো চ্যাংড়া পোলা পান একটা হাতে 10টা সামলিয়েছি। বুক ফুলিয়ে আরও বলল, দাঁড়া আগে একটু রেডি হয়নি, অনেকদিন পর হাত নষ্ট করব। কথা বলতে বলতে জুতোর পিতা খুলতে শুরু করেছে সে। ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে। একজন কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এই জুতা খুলছিস কেন? রাফি চোখ রাঙিয়ে ধমক দিল, হপ, জীবনে ক্যারেট দেখেছিস? আমি ক্যারেটে চ্যাম্পিয়ন। ক্যারেটে ফাইটের আগে জুতা খুলতে হয়। চারজনে মুখ চাচাই করলো। রাফি এবার দুহাতে নিচের দুই জুতা হাতে নিল। তারপর হঠাৎ তাদের পেছনের দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, আরে বড় ভাই আপনি! অপ্রস্তুত হয়ে চারজনেই একসঙ্গে পেছনে ফিরে তাকালো। রাফি উল্টো করে এমন দৌড় লাগালো যেন অলিম্পিকের ফাইনাল চলছে। মাত্র 2 সেকেন্ডের মাথায় একজন ঘুরে তাকিয়ে হা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, আরে চাপা বাসটা তো পালাচ্ছে। তারপর গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ধর ধর বেটাকে। পরের মুহূর্তে চারজনই রাফির পেছনে চোট লাগালো। কিন্তু রাফিকে ধরা কি এত সহজ? এক গলি থেকে আরেক গলি, কখনো দেওয়াল টপকে, কখনো সরু পথে গলে, কখনো ডাস্টবিন এড়িয়ে প্রাণপণে ছুটতে লাগলো সে। ছোটবেলায় গ্রামে কত চুরি করে করতে যেতে কত দৌড়ানি খেয়েছে, আজ অব্দি কেউ ধরতে পারেনি তাকে। আর এরা ধরতে পারবে এত সহজে নাকি? দৌড়াতে দৌড়াতে একসময় হাঁপিয়ে উঠলেও থামার সাহস নেই। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, আজ ধরা পড়লে কেল্লা ফতে, হাড়গোড় একটাও আস্ত থাকবে না। শেষমেশ কোনো মতো এক বন্ধুর বাসার গেটের সামনে পৌঁছে গেল। সিঁড়ি ভেঙে দৌড়ে গিয়ে উঠতে গিয়ে হাঁপাতে হাঁপাতে কলিং বেল চাপাতে লাগলো। বুকটা ধরপড় করছে, দরজার দিকে চোখ স্থির। এখন শুধু একটাই আশা, বন্ধু যেন দ্রুত দরজাটা খুলে দেয়, না হলে আজ তার খবর আছে। আরে স্যার, আপনি কি পিজার বেঁচে যাওয়া দুটো স্লাইড খেতে এত দূরে ছুটে এসেছেন?